আবারও ডক্টর ইউনূস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুগান্তকারী সিদ্ধান্ত, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটার প্রভাব, তাসির, ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের 54 বছরের রাজনীতির যে মূল সমস্যা, এর মানে কারচুপি নির্বাচন, এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। জি, আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলেছে যে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না, সে জামাত হোক আর চরমোনাই হোক। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে, সেখানে প্রায় 1 মিলিয়ন লোক হয়েছে। 1 মিলিয়ন লোক হয়েছে এবং বিএনপির কিছু লোকজন, ফজলুর রহমান, গয়েশ্বর রায়, রুমিন ফারহানা, এই বিতর্কিত মন্তব্যের কারণে এটা বিএনপির জনগণই পছন্দ, বিএনপির কর্মীরাই পছন্দ করতেছে না। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। দর্শক, আজকে দুটি গরম খবর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এক কথায় বলতে গেলে টুপিওয়ালারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। টুপিওয়ালারা বাংলাদেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। তারা কোনোদিনও প্রধানমন্ত্রীর চেয়ার পাবে না। অসম্ভব। এটা একদম অসম্ভব। আপনারা চিন্তা করতেছেন, আমি একজন দাড়িওয়ালা মানুষ, আমি একজন টুপিওয়ালা মানুষ, আমি কথা বলতেছি কেন? আমি কথা বলতেছি না। এই কথাটি বলেছে বিএনপির নেতারা, তাদের ভাষ্য, তাদের বক্তব্য। টুপিওয়ালারা, মৌলবাদীরা, জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, যত প্রকার ইসলামিক দলগুলো আছে, তারা একত্রিত হলেও কোনোদিনও বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। এখন এরকমভাবে আসলে বলার কারণটা কি? তারা এত ভর দিয়ে, এত উৎসাহিতভাবে কথাটা কেন বলে বা কিভাবে বলতে পারে? তার মানে কি তারা চিন্তা ভাবনা করেই ফেলেছে আওয়ামী লীগের মতো, যে জামাত ইসলামকে কোনো দিন বা কখনো ক্ষমতায় আসতে দেব না? যেমন আওয়ামী লীগ থাকাকালীন তাদের আচরণ, ব্যবহার, যেটা আমরা দেখেছি, যে আওয়ামী লীগ ব্যতীত বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যত প্রকার দল আছে, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, হাবিজাবি যত দল আছে, আওয়ামী লীগ ব্যতীত কেউ ক্ষমতায় আসতে পারবে না। এটা বিগত দিনে আমরা দেখে এসেছি, বিগত দিনে আমরা এটা পার করে এসেছি। এখন জামাত নেতাকর্মীরা এমন কথাই বলতেছে যে জামাত কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। তার মানে জামাত যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে তো বড় দল রয়েছে, সেটা হলো বিএনপি। তো বিএনপি তো অবশ্যই ক্ষমতায় আসবে তাদের ভাষ্য অনুযায়ী। আসলে এত টার্গেট করে কথাটা বলতে পারার কারণটা কি? নাকি তারা ওই একই কায়দায় ভোট নেবে? দর্শক, তাছাড়াও আরও গরম দুটি খবর আছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার নতুন কিছু তথ্য বের হয়েছে। হ্যাঁ, মানে কত টাকা লুটে পুটে খেয়েছে, এই নিউজটা আপনারা শুনুন, সব কিছুই জানতে পারবেন। তো দর্শক, আসলে কথা বাড়াবো না, খুবই ক্লান্ত বলতে পারেন আজকে, খুবই পেরেশান গিয়েছে, টেনশন গিয়েছে। তো চলুন কথা না বাড়াই, সর্বপ্রথম চলুন জামাত ইসলাম কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বিষয়টি নিয়ে একটা লাইভ টক শো দেখে আসি। জি, আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলেছে যে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না, সে জামাত হোক আর চরমোনাই হোক। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে, সেখানে প্রায় 1 মিলিয়ন লোক হয়েছে। 1 মিলিয়ন লোক হয়েছে এবং বিএনপির কিছু লোকজন, ফজলুর রহমান, গয়েশ্বর রায়, রুমিন ফারহানা, এই বিতর্কিত মন্তব্যের কারণে এটা বিএনপির জনগণই পছন্দ, বিএনপির কর্মীরাই পছন্দ করতেছে না। তো এই সব মিলিয়ে আপনি সামনের নির্বাচনে আসলে কি মনে করেন যে আসলে ইসলামী শক্তি যদি চরমোনাই, জামাত ইসলাম ঐক্য হয়, যদি এনসিপিও জয়েন করে বা সেই সঙ্গে, আপনি কি এটা মানে দেখেন কিনা যে আওয়ামী লীগের অবর্তমানে তার একটা শক্তিশালী অপোজিশন হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কিনা? এখানে একটা জিনিস আমি আপনাকে বলি যে জামায়াত ইসলাম ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ সমাবেশ করেছে করেছে। তারা। ডেফিনেটলি খুব সুশৃঙ্খল ছিল সমাবেশটা। এবং বাংলাদেশে এত বড় সমাবেশ করে অন্য কোনো দল এমন সুশৃঙ্খল সমাবেশ মানে মানে শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না আনডাউটেবলি। তারা সেটা করেছেন, তারা দেখিয়েছেন। এবার আপনি প্রশ্ন করেছেন যে রুবিন ফারহানা বা ফজলুর রহমান, দেখুন ফজলুর রহমান ইজ এ ক্যান্সার ফর বিএনপি। এটা আমি বলে দিলাম আজকে। আমি প্রথম ফজলুর রহমানকে নিয়ে মন্তব্য করলাম, ইজ অ্যান অ্যাবসলিউট ক্যান্সার। যদিও বিএনপি মনে করেন তাকে দিয়ে আওয়ামী লীগের ভোট তারা রাখবেন, কিন্তু আওয়ামী লীগের মানুষ আপনাদেরকে ভোট দিবেন কিনা, this is the biggest question. I spoke with so many Awami League people. They said they're not going to vote for BNP. They'll vote for Jamaat. Trust me. এটা এখানে বলেছে আমাকে তারা। মানে যারা লিবারেল আওয়ামী লীগ, ঘোর আওয়ামী লীগ যতটা ভারতের মূত্র খেয়ে বসবাস করে, এরা অন্য লেভেলে হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি বলছেন রুবিন ফারহানা বা আরো যারা অযাচিত মন্তব্য করেন তারা ক্ষতি করছেন কিনা, বা পাপিয়া পায়রা, yes, they have done so much damage to BNP's reputation. And then চাঁদাবাজি,
বা অন্যান্য যেগুলো আছে এগুলো তো আছেই, তারা করতেছে। এই মানুষ কিন্তু মাসুম ভাই, বিএনপি চিন্তা করতেছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কাজে আমরা যদি একটু ওই মানে ওইরকম প্রগতিশীল হয়ে বা ওইরকম একটু আরো বামে ঝুঁকে আমরা যদি আওয়ামী লীগের ভোটগুলি কালেক্ট করতে পারি তাহলে তো আমাদেরই লাভ। কিন্তু আপনি কেন মনে করতেছেন যে বিএনপির এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে না? আমি এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মানুষ দে ওয়াচিং এভরিথিং। তারা মনে করে যদি আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করেন তাহলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করবো, আপনাকে কেন করবো? এখানে মনে রাখবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে সবচেয়ে বেশি, কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের শেল্টার আমব্রেলা, মনে রাখবেন না, ভুলে যাবেন না এটা। এজন্য আমি পিয়ার পদ্ধতির আমি বিরোধিতা করি। কেন বিরোধিতা করি? পিয়ার পদ্ধতি হলে জাতীয় পার্টি কমসে কম 100 আসন পাবে, কারণ টোটাল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিবে তারা, তখন আপনি রাখতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। তো জাতীয় পার্টিকে তারা মনে রাখবেন, জাতীয় পার্টি যাই হোক না কেন দ্যাট ইজ সিস্টার কাউন্টার অফ আওয়ামী লীগ, দিস ওয়াট দ্যাট ওয়াই, এটা ভুলে যাবেন না কখনো। সুতরাং ভোট তার জাতীয় পার্টিকে দিবে রাদার দেন বিএনপি থেকে। সুতরাং বিএনপি এই ইকুয়েশনে ওই যে বললাম বুদ্ধিদীপ্ত এবং ইন্টেলেকচুয়াল রাজনীতির অভাব, এই কারণে তারা মনে করে তারা বরং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে তারা ভিত্তিক যত দল আছে তাদের সাথে যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে এটা বিএনপির জন্য লাভ। তারা মনে করেছেন তারা আওয়ামী লীগের ভোট পাবেন। আমি যাদের সাথে কথা বলেছি কেউ আমাকে বলেন নাই তারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবেন যদি নির্বাচন, তারা বলছেন তারা জামায়াতকে ভোট দিবেন বা অন্য কাউকে ভোট দিবেন, বিএনপিকে দিবেন। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট তারা বুঝতে পারতেছে না তো ফজলুর রহমানকে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের প্রপাগান্ডা বা মানে এটা প্রচার করে তারা আওয়ামী লীগের ভোট পাবেন, এটা কতটা হিতে বিপরীত হবে। কারণ এই মুহূর্তে যদি নিরপেক্ষ জায়গায় ভোট হয় তাহলে ফজলুর রহমান একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এতটা নিগৃহীত এবং দীক্ষিত একজন ব্যক্তি, একজন মানুষ তাকে পছন্দ করে না। এবং এই মুহূর্তে ওবায়দুল কাদেরের পরে সবচেয়ে বেশি মানে ফানি এবং হাস্যরস দেখে মানুষ মানে ওই যে বললাম না যে ফানের পাত্র বানিয়ে ফেলছে, তার নাম হচ্ছে ফজলুর রহমান। সুতরাং একজন রাজনীতিবিদ যখন মানুষের হাসির পাত্র হয়, হাসির খোরাক হয়, সে আর রাজনীতিবিদ থাকে না। তাকে এখানে বলে রাখি মিথ্যা মামলাতে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না, এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি। মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না, এরা এগুলোতে তার কাছে নাই। এরা যারা আছে এরা কোনো না কোনো বিএনপি রাজনীতির সাথে তারা জড়িত। মিথ্যা মামলা বিএনপি মানুষকে বিএনপি মিথ্যা মামলা দিচ্ছে। আমি আমার উপজেলাতে 30 জন ছাত্রদল যুবদলের নেতাকর্মীদেরকে মানে মামলা দিয়েছেন, আর একজন বিএনপি নেতা এবং যুবদলের নেতা, এবং এরা আমার কাছে আসছিল। এই হলো বর্তমান অবস্থা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখলাম যে মানুষ ঐক্যবদ্ধ, মানুষ চায় ভালো কিছু, মানুষ একটা সুশাসনের বাংলাদেশ দেখেছি। মানুষ আমাদেরকে রেসপেক্ট, যা রেসপেক্ট দেখিয়েছে এগুলাই বিএনপির মিডিয়া সেলের কুলাঙ্গার গদ্দপ যেগুলা এগুলা কল্পনা করতে পারবে না। এই অথর্ব, অপদার্থ, অযোগ্য এবং এই বুদ্ধিদীপ্তের চরম অভাব যেগুলা এই মিডিয়া সেলের এই পেজ যারা মানে পরিচালনা করে এই গদ্দপ ইডিয়েট গুলা কখনো কল্পনা করতে পারবে না আমরা কোথায় বর্তমানে আছি। এবং আমি অভিভূত বাংলাদেশ সফরে গিয়ে মানুষের ভালোবাসা দেখেছি অ্যাক্রস দ্য কান্ট্রি, যেখানে গেছি, যত জায়গাতে আমি গেছি ইনশাআল্লাহ টপ টু বটম সব জায়গাতে। কিন্তু এই গদ্দপ গুলা এগুলো বুঝতে পারবে না, কারণ এগুলা যদি বুঝতো তাহলে তারা তাদের নেত্রীকে এভাবে বছর পর বছর এই নেত্রী জেলে থাকতেন না বিনা কারণে, যিনি যাকে বিনা দোষে তারা এতদিন পর্যন্ত জেলে দিয়েছেন। এবং আজকে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু এই কুলাঙ্গররা, অনেক কুলাঙ্গর যারা সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করে রাখার পায় তারা করেছে। প্রত্যেকটা জায়গাতে তারা যে দেশটাকে ভাগ বসিয়েছে। দেশের মানুষ খুবই মানে বয়ে কিছু মানুষ এই যে ব্যবসা করতে গেলে এই যে বাধা আসছে, এই বাধার সম্মুখীন বর্তমানে হচ্ছে। আমরা মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ, এটা কোনো কারো বাপের দেশ নয়, কারো কোনো নেতা বা নেত্রীর দেশ নয়, এটা 22 কোটি মানুষের দেশ। এদেশে যদি কেউ আর কোনো ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষ পিটিয়ে এটাকে বঙ্গোপসাগরে করে ফেলে দিবে ইনশাআল্লাহ। এটা আমি মানুষের এই স্পিরিটটা দেখে আসছি, এবং বর্তমান ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ যে প্রতিবাদের স্পিরিট এসেছে, এই স্পিরিট থেকে আমি বলতে পারি আপনি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন, শেখ হাসিনার জায়গা একটা ভারত ছিল, আপনার একটা ভারত নাই। বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের মাটিতেই নিশ্চিন্ন করে দেবে। দর্শক, কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটা লাইভ টক শো আপনারা দেখলেন, সেখানে আলোচনা হলো জামাত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি নেতা যে কথাটি বলেছে এই বিষয়টি নিয়ে কি আলোচনা শুনলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। দ্বিতীয়তে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, বিএনপির জন্য কি দুঃসংবাদ দিল ডক্টর ইউনূস, বিষয়টি নিয়ে সোলাইমান ভাই বিস্তারিত আলোচনা করেছে। চলুন দ্বিতীয়তেও দেখে আসি। আবারও ডক্টর ইউনূস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুগান্তকারী সিদ্ধান্ত, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটার প্রভাব, তাসির, ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের 54 বছরের রাজনীতির যে মূল সমস্যা, এর মানে কারচুপি নির্বাচন, এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে। এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে, যেটা ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছে। মজার বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস সরকার, ঐক্যমত্য কমিশন। এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি এগুলো চাচ্ছে না কিন্তু হচ্ছে। যেমন একই ব্যক্তি দুইবার, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী। এবারের সিদ্ধান্ত এর চাইতে বড়, প্রধান বিচারপতি নিয়োগ। যেমন বিএনপির একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাগুলো, অতএব এগুলো মানা যাবে না। প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে, এনসিসির বিরোধিতা করছে, নানান কিছু, যে এটা কে করবে এটা কে করবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে, নানান বিষয়ে বিএনপির অভিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এতে আরো জটিলতা তৈরি হবে। এবং ফাহাম আব্দুল সালামদের মতো ডেসপিকেবল মাদারবোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 না, এটা প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এটা ঠিক হচ্ছে না, এতে জটিলতা তৈরি হবে। কিন্তু না, বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে, যে এগুলোকে উপেক্ষা করে, ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের
মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। নীরবে নিভৃতে একটা বড় কাজ হয়ে গেছে, বিশাল কাজ, বিরাট অর্জন। বাংলাদেশের 54 বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো? সাধারণত ক্ষমতাসীন দল করতো। যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনে কারচুপি করতো। জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন, এরশাদ ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন। বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন। 73 সেই জঘন্য নির্বাচনের কথা আপনারা জানেন। এক পর্যায়ে তো শেখ মুজিব নির্বাচনে বাদ দিয়ে দিল। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সবাই ভোট চোর। 91 সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল। পুরোপুরি বিএনপি ভোট চোর। আর বিএনপি 2001 থেকে 2006 ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতায় আসতে। জামাত তার সহযোগী ছিল। ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করা, কত কিছু করেছে। আওয়ামী লীগের কথা তো জানেনই। এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায়, এবং ভোট চুরি, মেকানিজম, কারচুপি এগুলো কিভাবে করে? নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করায়। এজন্য বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া। আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন, নির্বাচন কমিশন দায়ী। এটা হচ্ছে মূল জায়গা। তো এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি। যদি বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না, কিভাবে? আমি আসছি সেদিকে। আমি যে কথাটা বলি বারবার, বিএনপি ভুয়া, বিএনপি ধৈর্যা, বিএনপির ভবিষ্যৎ নেই, বিএনপি থাকবে না, বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে, বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে, বিএনপি চান্দাবাজি, লুটপাট আর পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে। নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না। পরিবারতন্ত্রের দল বিএনপি, 10% খাম্বার দল বিএনপি। দর্শক, সিদ্ধান্তটা আগে হয়েছে 23 জুলাই, কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু এটা অনেক বড় কিছু, অথচ এটা নিয়ে টক শো, ফিচার লেখা, কলাম লেখা অনেক কিছু হতে পারতো, কিন্তু এটা নিয়ে তেমন আলাপ আলোচনা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি সকলে, যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে, আমি আসছি সেদিকে। আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারে। তো দর্শক, এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে? নির্বাচন কমিশন হাসিনা, বিএনপি প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো। কে এম হাসানকে সিসি নিয়োগ করতে কত ঝামেলা, কি করেছিল মনে আছে আপনাদের? তো এরকম বাটপারি বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, সেম বাটপারি। জাস্ট বিএনপি ধরা পড়েছে, আওয়ামী লীগ ধরা পড়েছে দেরিতে। বিএনপি শুরুতেই মারা খেয়েছে, আওয়ামী লীগ মারা খেয়েছে দেরিতে। কিন্তু দুই দলে কিন্তু সেম বাটপার, কোনো পার্থক্য করতে পারবেন না আপনি। এখন হাসিনা বা বিএনপি কি করতো? ওই যে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিস্টেমে বয়স বাড়ি হোক, যেভাবে হোক, একটা সিস্টেমে একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার। আবার হাসিনা এসে একটা আইন করলো। ওই হাসিনা আগেভাগে ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে, সেই তরিকত ফেডারেশন, অমুক তমুক, বালসাল, হাবিজাবি, এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায়। আসলে ওটা সব হাসিনার মেকানিজম, হাসিনার ডিজিএফআই এর মাধ্যমে এগুলো করা। বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না। কিন্তু না, এখন যেটা হয়েছে, সরকারি দল, বিরোধী দল সবাইকে একমত হতে হবে, নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না, আর কমিশনার হতে পারবে না, সিসি হতে পারবে না। এর মানে এই দুই দল মিলে করবে। আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থাযোগ্য, অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হয়, প্রধান সরকারি দল এবং বিরোধী দল। এতে যেটা হবে, রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না। যেমন কোনো সচিব, সেনাবাহিনীর অফিসার বা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যারা দালালি মুক্ত ভাবে তারা রিটায়ার্ডে যাওয়ার চেষ্টা করবে। তাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষভাবে আছি, এটা মানুষ জানুক, এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলে যেন আমাদেরকে চুজ করে। এই ধরনের লোকও তৈরি হবে, এবং এই সরকারি দল, বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে যুগান্তকারী, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত। দর্শক, আশা করি ভিডিওটি দেখেছেন এবং বিস্তারিত আলোচনাটি শুনেছেন। এবার আমরা শেখ হাসিনা ছেড়ে সজীব ওয়াজেদ জয়ের নিউজটি আপনাদের সাথে শেয়ার করব জনাব মোস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকে। তো তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের যে আশির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন সর্বশেষ মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্যটি শুনে আসি। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। কিন্তু বিষয়টা খুব পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। এগুলো 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে কেনা হয়েছিল। দেখেন, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় 6 জুলাই একটা কিনছে লেটেস্ট। মানে জানি না তখন কি টাকার মানে সরবরাহ বেড়ে গেছিল কিনা। দুদকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র আরো বলছে, দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়।
আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে। অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। যুক্তরাষ্ট্রের আদালত এটা নিশ্চয়ই যাচাই বাছাই করবে, তারপরেই হয়তো জব্দ হবে। ইতিমধ্যে যদি তিনি মার্কিন নাগরিকত্ব নিয়ে নেন তাহলে তো আরেকটা বিষয়, মার্কিন আইনে আবার কি আছে সেটা একটা দেখার বিষয়, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে। দুদক সূত্র আরো বলছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরো 13টি বাড়ি এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে এই পরিবারের কত লাগে, মানে কত লাগলে শেষ হবে আমি এটা বুঝতেছি না। পূর্বাচলে তাদের প্লটও লাগে, তাদের 10 কাঠা করে প্লট, 6 জন, জয় আছে, পুতুল আছে, রেহেনা আছে, ববি আছে, হাসিনা আছে, মানে ঢাকাতেও লাগবে। তারপরে শুধু এটাই তো না, তারপরে গাজীপুরে মাশাল্লাহ মানে বাগান বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বিদেশে বাড়ি আছে। মানে কত টাকা কিভাবে আসলো, কেমনে করলো? মানে এই যদি হয় তাহলে এদের মুখে বড় বড় গুলিয়া ওড়ানো। এবং এখনো দেখেন অনেক মানুষ আছে অন্ধ, এই যতই আপনি বলেন যে এরা দুর্নীতিবাজ, এরা অসৎ টাকা পাচারকারী, আপনার কথা শুনবেই না, মানবেই না, অন্ধ এরা। আমার চারপাশে আছে, আমি আর নাম বললাম না। এদেরকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে আমাদের এই দলান্ধ দলবাজ লোকজন, এই বিএনপির জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ। এখানে দেখেন আপনি একদম প্রমাণ, না বিশ্বাস করবেন। ওই যে বিবিসি বললো 8ই জুলাই তারা একটা অডিও রেকর্ড পাইছে, যে যেখানে সামনে পাবা সেখানে গুলি করবা। তা বলেন না এটা ভুয়া, বিবিসিও ভুয়া, আল জাজিরাও ভুয়া। ওই যে ওবায়দুল কাদের বলতো না, বিএনপি ভুয়া, খালেদা জিয়া ভুয়া, তারেক ভুয়া। এই ভুয়া করতে করতে এখন দেখা যাচ্ছে যে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধেও ছেলেবেলেরা ভুয়া করতেছে। মানে যাবতীয় খারাপ কিছু প্রচলন সব দেখবেন যে আওয়ামী লীগ শুরু করছে, দুর্নীতি লোপাট টোপাট করছে, মহা সুখে আছে। আর এখানে এই যে পলকের মতন ছেলেবেলেরা এখন কান্নাকাটি করে বাঁচতেছে না। তাদের তো এই রাজনীতির এই কঠিন, তারা মানে এমপি হয়েছে কম বয়সে, মন্ত্রী হয়েছে, বিলাসী জীবন দেখছে, কষ্টের জীবনটা দেখছে না। তাদের ওই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শের তো এরা না। তারা তো জেল খাটছে প্রায় কত 14-15 বছর, 20 বছর। এই জেল জীবন তো এরা দেখেনি, এখন আর সহ্য হচ্ছে না। এত বিলাসিতার মধ্যে ঢুকে গেছে, এখন আর জেলের খানায় পছন্দ হচ্ছে না। এই যে জয় দেখেন, এক মানে কি জানি এখানে গ্রাফিতি আঁকে, তারপরে কি করে না করে, তার পোশাক আশাক, ড্রেস আপ, মেকআপ, বেটা কি বলতেছে, কি করতেছে, তার মধ্যে তার এই এত সম্পত্তি, কি করবে এরা? মারা গেলে কোথায় যাবে এগুলি সম্পত্তি, কে খাবে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। মূলত কয়েকটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, আশা করি আপনারা বিস্তারিত শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।